স্বাগতম ভৌতিক ছায়াতে। এখানে প্রত্যেকটি গল্পে মিশে আছে অতিপ্রাকৃত ছায়া, অজানা আতঙ্ক, আরেকটি মাত্র প্রশ্ন, সত্যটা কি সত্যিই চোখের সামনে? কারণ এই চ্যানেলে ছায়ার আড়ালে সত্য লুকিয়ে আছে। ভৌতিক ছায়া, রহস্য যেখানে শুধু রহস্য নয়, একটা অভিজ্ঞতা। আজকের গল্প, ভগ্ন বাসের গোপন রহস্য। কলকাতার দক্ষিণ প্রান্তে একটি পুরনো গ্যারেজ। ছাউনি ভাঙা, জংধরা লোহার গেট, দেওয়ালে জমে থাকা শ্যাওলা। দিনের আলো ও গ্যারেজটা ভয় ধরায়। গ্যারেজের এক কোণে দাঁড়িয়ে আছে একটা পুরনো বাস, বড়ি প্রায় জংধরা, কাঁচ ভাঙা, দরজা আধখোলা। বাসটির নম্বর একসময় ছিল 22B। এখন তার শরীরে কেবল সময়ের ক্ষয়রেখা। স্থানীয় লোকেরা বলে এই বাস অভিশপ্ত, কারণ গত 6 মাসে আশপাশের লোকজন মাঝরাতে বাস থেকে ভেসে আসা আওয়াজ শুনেছে। কখনো যেন কেউ দরজায় আঘাত করছে, কখনো শিশু কণ্ঠে কান্না, আবার কখনো নারীর হাহাকার। গ্যারেজের পাশেই থাকে বৃদ্ধ রমাকান্ত বাবু। একসময় কলকাতা পরিবহন দপ্তরে চাকরি করতেন। তিনি বলেন, এই বাসটার মধ্যে একটা কেস ছিল। 20 বছর আগের কথা। এক কলেজ পড়ুয়া মেয়ে নিখোঁজ হয়ে যায়, শেষবার এই বাসেই উঠেছিল। তারপর থেকে এ বাস আর চলেনি। এই অদ্ভুত ঘটনাগুলির কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউবের তথাকথিত ঘোস্ট হান্টারদের দৌলতে বিষয়টি পৌঁছে যায় সংবাদ মাধ্যম পর্যন্ত। এমন সময় আসে মঞ্চে গোয়েন্দা তিলোত্তমা সেন। তিলোত্তমা সেন মাঝ 30-এর চটপটে বুদ্ধিদীপ্ত এক নারী। সাবেক সাংবাদিক, বর্তমানে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। তার বিশেষত্ব মৃত বিষয়ক কেস, হারিয়ে যাওয়া অতীতের ইতিহাস আর রহস্যজনক পরিত্যক্ত স্থান। সে খবর পেয়ে গ্যারেজে যান। সঙ্গে তাঁর সহকারী রাহুল ও মোবাইল ক্যামেরা। বাসে ওঠার আগেই তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। বাতাস ভারী, যেন কেউ তাকে চোখে চোখে রাখছে। বাসে ঢুকতেই ঝিঁঝি ধ্বনি। বাসের আসনগুলি ধুলোয় ঢাকা। মাঝের সিটের নিচে একটি পুরনো চটি ব্যাগ পাওয়া গেল। ব্যাগে ধুলো জমে গেলেও ভিতরে স্পষ্ট দেখা গেল একটি ডায়েরি আর একটা পুরনো বাস পাস, নাম লেখা নন্দিতা ঘোষ। ডায়েরিটা খুলতেই তার প্রথম পাতায় লেখা, আমি হারিয়ে যাব এটা জানতাম, কিন্তু কেউ খুঁজবে কিনা জানি না। নন্দিতার নাম শুনেই তিলোত্তমার মনে পড়ে যায় একটি পুরনো ফাইল। 20 বছর আগের একটি কেস, যেটা তখনকার পুলিশ রানঅ্যাওয়ে বলে চিহ্নিত করেছিল। কিন্তু কলেজের বন্ধুরা বলেছিল সে খুব শান্তশিষ্ট মেয়ে ছিল, পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। ডায়েরিতে লেখা তার শেষ কয়েকটি দিন। একটি অংশে লেখা, 22Bতে আমি তাকে দেখি। লোকটা আমার পিছু নেয়। চোখে রোদচশমা, কিন্তু মুখের হাসি যেন বিষ। আমি ভয় পেয়েছিলাম। তিলোত্তমা এবার পুরনো পুলিশ রিপোর্ট ঘাঁটতে শুরু করলেন। কিছু তথ্য বেরোল। 2004 সালে 17ই নভেম্বর নন্দিতা ঘোষ নিখোঁজ। তার শেষ লোকেশন রবি ঠাকুর সরণি বাস স্টপ। কোনো সিসিটিভি না থাকায় তদন্তে অগ্রগতি হয়নি। পুলিশ ধারণা করে সে হয়তো নিজের ইচ্ছায় চলে গেছে। কিন্তু ডায়েরির ইঙ্গিত বলছে তার পিছু নিয়েছিল এক অচেনা পুরুষ। এদিকে রাহুল বাসের সামনের দিকের হ্যান্ডেলে আঁকা খোদাই লক্ষ্য করে। তাতে লেখা RG 2004। তিলোত্তমা অনুমান করলেন এই RG হতে পারে সেই রহস্য মানব। তিলোত্তমা সেই রাতে ডায়েরিটি হাতে নিয়ে ফিরলেন তার অফিসে। সেই রাতটা তিনি ঘুমাতে পারলেন না। ঘুমোতে গেলেই যেন শুনতে পাচ্ছেন ভাঙা বাসের ভেতর থেকে আসা শব্দ, টুপটাপ জল পড়ার মতো শব্দ, কিন্তু একটানা একঘেয়ে অস্বস্তিকর। ডায়েরির পরবর্তী পাতাগুলোতে লেখা, আমি জানি সে আমাকে দেখে ফেলেছে। আমি যতটা সম্ভব বাসের পিছনের দিকে সিট নিয়েছিলাম, কিন্তু সে এসেই ঠিক আমার সামনে দাঁড়ালো। মুখে অদ্ভুত এক হাসি। আমার গায়ে হাত রাখার আগে আমি উঠে পড়ি। কিন্তু আর লেখা নেই। তিলোত্তমা বুঝলেন এই কেস অতটা সোজা নয়। এখানে RG নামক অজানা পুরুষের পরিচয় বের করাটা হবে প্রথম ধাপ। তিলোত্তমা খোঁজ নিয়ে জানতে পারলেন নন্দিতার কলেজ ছিল শ্রী শিক্ষা সভা কলেজ, কলকাতা।
তিনি কলেজের পুরনো সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করলেন। একজন প্রাক্তন বন্ধু মৌসুমী চ্যাটার্জি বলল, নন্দিতা খুব চুপচাপ ছিল, তবে হ্যাঁ, একটা ছেলে ওকে প্রায় বাস স্টপে ফলো করত। নামটা রাজীব ছিল বোধহয়। নন্দিতা একদিন খুব ভয় পেয়েছিল ওকে নিয়ে। রাজীব আর জি। তিলোত্তমা খোঁজ নিয়ে বের করলেন রাজীব ঘোষ। সেই সময় কলেজের প্রাক্তন ছাত্র, কিছুটা মানসিকভাবে অসুস্থ বলে সবাই জানত। পরে সে নাকি একাই একটা অ্যাকাউন্টিং ফার্ম খুলেছিল। তিলোত্তমা তার ঠিকানা খুঁজে বের করলেন। লোকটা এখন থাকছে যাদবপুর অঞ্চলে এক পুরনো ফ্ল্যাটে। রাজীব এখন প্রায় 40-এর কাছাকাছি। চুলের বেশিরভাগটাই উঠে গেছে, মুখে চাপা দাড়ি। তিলোত্তমা তার অফিসে গিয়ে পরিচয় দিলেন। প্রথমে রাজীব তাকে স্বাভাবিক ভঙ্গিতে স্বাগত জানালো, কিন্তু নন্দিতা নামটা শুনে তার চোখে এক ধরনের অস্থিরতা ফুটে উঠল। নন্দিতা? না, আমি তাকে চিনতাম না খুব একটা। কলেজে ছিল বটে, তবে ওর সঙ্গে কথা হতো না, জবাব দিল সে। কিন্তু তার কণ্ঠে কাঁপন, চোখে অস্বস্তি। তিলোত্তমা বুঝলেন সে কিছু লুকোচ্ছে। আপনি কি কখনো 22B বাসে উঠতেন? রাজীব হঠাৎ থেমে গেল। তারপর বলল, আমি বাসে উঠতাম না। না মানে? কখনো কখনো। এই দ্বিধা তিলোত্তমার সন্দেহ আরও বাড়িয়ে তুলল। 22B রুটের পুরনো ড্রাইভার ছিলেন হরিপদ পাল। বর্তমানে অবসরপ্রাপ্ত, থাকেন দক্ষিণেশ্বরে। তিলোত্তমা তার কাছে গেলেন। হরিপদ বলেন, ওই বাসেই একটা মেয়ের কেস হয়েছিল। আমরা ডিপোতে রিপোর্ট করেছিলাম, কিন্তু পুলিশ বলল লাভ নেই। মনে হয় কেসটা চাপা পড়ে গেছিল। সেই দিন রাত 8টা নাগাদ শেষ যাত্রী ছিল একটা মেয়ে আর একজন ছেলে, চশমা পরে, একদম পেছনের সিটে বসেছিল। তিলোত্তমা এবার নিশ্চিত রাজীব সেই চশমাওয়ালা। রাহুল হঠাৎ একদিন ফোন করে বলল, ম্যাডাম, আজকে গ্যারেজে গেছি, একটা অবিশ্বাস্য জিনিস দেখলাম। তিলোত্তমা ছুটে যান। রাহুল বাসের নিচের জমিটা খুঁড়ে দেখিয়েছে, সেখানে মাটির নিচে পাওয়া গেছে একটি মেয়ের হাড়গোড়। পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় এই কঙ্কাল নন্দিতা ঘোষের। এই প্রমাণের ভিত্তিতে পুলিশ রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয়। অনেক চাপের পর রাজীব অবশেষে স্বীকার করে, সেদিন আমি ওকে বাসে অনুসরণ করেছিলাম। ও আমাকে পাত্তা দিত না, খুব অপমানিত লাগত। তাই বাসে যখন আমি ওকে একা পেলাম, আমি ভাবিনি এটা হবে। ও চিৎকার করলে আমি ধাক্কা দিই, ওর মাথা লেগে যায় বাসের রডে। তারপর রাজীব দাবি করে সে ভয় পেয়ে লাশটাকে লুকিয়ে দেয় বাসের নিচে, কারণ বাস তখন ডিপোতে ছিল। পুলিশ ঘটনাটি রানওয়ে ভেবে ভুল করে। তিলোত্তমা কেস বন্ধ করেননি। রাজীব গ্রেপ্তার হলেও নন্দিতার পরিবার তার খোঁজ পায়নি 20 বছর। তিলোত্তমা খুঁজে বের করেন নন্দিতার একমাত্র জীবিত আত্মীয়, তার দিদি অনিন্দিতা ঘোষ। বর্তমানে দিল্লিতে স্কুল শিক্ষিকা। কলকাতায় এসে বোনের মৃত্যুর খবর শুনে তার চোখে জল, মুখে কথা নেই। তিনি বলেন, আমি ওর খোঁজে অনেক ঘুরেছি, কিন্তু কেউ সাহায্য করেনি, পুলিশও গুরুত্ব দেয়নি। তোমার মতো কেউ যদি তখন থাকত। তিলোত্তমা বুঝলেন এই কেস শুধু এক অপরাধ নয়, এটা ছিল এক সমাজের ব্যর্থতা। কেসটি মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভগ্ন বাসের খুনি ধরা পড়েছে, এই হেডলাইন ঘুরে বেড়ায় সংবাদপত্রে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়। তিলোত্তমা সংবাদ সম্মেলনে বলেন, এই কেসে শুধু একজন অপরাধী নয়, অপরাধ লুকোতে সাহায্য করেছে এক নিষ্ক্রিয় প্রশাসন। প্রশ্ন করা দরকার, কেন এই কেস 20 বছর বন্ধ রাখা হলো? এ বক্তব্য বেশ হইচই ফেলে দেয়। পুরনো পুলিশ অফিসারদের জবাবদিহি শুরু হয়। রাজীবকে পাঠানো হয় একটি মনোবিদের কাছে। মনোবিদ জানান, রাজীব একজন অবসেসিভ পার্সোনালিটি। সে বুঝতেই পারেনি কিভাবে একটি সাধারণ আঘাত মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু এরপর যে সে মৃতদেহ লুকোয়, সেটাই বড় অপরাধ। কেসে ম্যানস্লাটার উইথ ইন্টেন্ট টু কনসিল ধারা প্রয়োগ হয়। এক রাতে কেস শেষ হওয়ার পর তিলোত্তমা আবার সেই গ্যারেজে গেলেন।
বাস তখনও আছে, তবে ভাঙা, মরচে ধরা। এক কোণে দাঁড়িয়ে মনে হলো যেন বাতাসে কেমন একটা শান্তি নেমেছে। অদ্ভুতভাবে সেই আওয়াজগুলো আর নেই। তিনি ধীরে ধীরে গাড়ির দরজা ছুঁয়ে বললেন, তোমার জন্য আজ সত্য প্রকাশ পেল, নন্দিতা। তার মনে হলো হাওয়ায় যেন এক মৃদু গন্ধ এলো, জবা ফুলের, যেটা নন্দিতা নাকি খুব ভালোবাসত। এই ঘটনার পরে তিলোত্তমা একটা নতুন উদ্যোগ নিলেন, নিঃশব্দ কণ্ঠ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেখানে হারিয়ে যাওয়া বা ন্যায়বিচার বঞ্চিত মানুষের কেস নতুন করে খোঁজা হবে। তিলোত্তমা বলেন, এই সমাজে অনেক নন্দিতা আছে, যারা একদিন বাসে উঠেছিল আর নামেনি। কেস শেষ হওয়ার কয়েকদিন পর তিলোত্তমার হাতে পৌঁছায় একটি খাম। কোন প্রেরকের নাম নেই। খুলে দেখেন, ভিতরে একটি চিঠি। তুমি নন্দিতার হয়ে কথা বলেছ। তুমি আমার ভিতরের পশুটাকে তুলে ধরেছ। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। তবু মনে হয় কেউ অন্তত বুঝতে চেয়েছে আমার অসুস্থতাও ছিল, ঘৃণাও। আমি হয়তো জেলেই মরব, কিন্তু জানো, সেই বাসটা আমিও ভুলতে পারি না। সেই রাতে যা ঘটেছিল তা আমি নিজের কাছেও গোপন রেখেছিলাম, যতদিন না তুমি এসে সেটা তুলে ধরলে। রাজীব। তিলোত্তমা গভীরভাবে চিঠিটা পড়লেন। একজন খুনির মনের ভিতরেও যদি অনুশোচনা জেগে ওঠে, তবে কি সে পুরোপুরি নরকদর্শী? এই কেস নিয়ে একটি বিখ্যাত অনলাইন ম্যাগাজিনে রিপোর্ট প্রকাশিত হয়। ভগ্ন বাসের নিচে চাপা পড়া ন্যায়বিচার, লেখক রাহুল। সেখানে পুরো তদন্তের ধাপ, নন্দিতার জীবন, পুলিশি অবহেলা এবং তিলোত্তমার জেদের কথা লেখা হয়। আরও অনেক পুরনো কেস নতুন করে আলোচনায় আসে। যে গ্যারেজে একসময় সেই বাস দাঁড়িয়েছিল, এখন সেটি ভেঙে নতুন কমিউনিটি সেন্টার তৈরি হচ্ছে। নামকরণ করা হয়েছে নন্দিতা স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানের দিন তিলোত্তমা আমন্ত্রিত। তিনি বলেন, আজকের প্রজন্ম যদি পুরনো ভুলগুলো মনে রাখে, তবে নতুন পৃথিবী তৈরি হবেই। তিলোত্তমা কেসটি নিয়ে একটি বই লেখেন, ভগ্ন বাসের কাহিনী, একটি নীরব হত্যার গল্প। বইটি ব্যাপক সাড়া ফেলে। তাঁর নিজেরও জীবনে আসে পরিবর্তন। তিনি কেবল গোয়েন্দা নন, হয়ে ওঠেন সমাজে নীরব কণ্ঠস্বরগুলোর মুখপাত্র। একদিন রাতে অনিন্দিতা ফোন করেন, তিলোত্তমা, আজ আমি ওর ছবি সামনে রেখে বসেছিলাম। জানো, আজ আর কান্না পেল না, বরং মনে হলো তুমি ওকে খুঁজে পেয়েছ। আমি কৃতজ্ঞ। তিলোত্তমার চোখে জল আসে। সত্য উদ্ঘাটনের পরে এমন কথাগুলোই তাঁর পুরস্কার। কিছুদিন পর তিলোত্তমার অফিসে আসে এক বৃদ্ধা। তাঁর নাতি 4 বছর আগে নিখোঁজ হয়েছে, কেউ গুরুত্ব দেয়নি। তিলোত্তমা আবার কলম হাতে নেন, পুরনো ফাইল খুলে বসেন। রাহুল জিজ্ঞেস করে, আবার এক রহস্য? তিনি হেসে বলেন, রহস্য নয় রাহুল, আবার এক ন্যায়ের খোঁজ। প্রতিবারের মতো কলকাতা শহর আরেকবার চুপচাপ। ট্রামের ঘণ্টি বাজে, বাস চলে, কিন্তু কেউ জানে না শহরের কোন কোন কোণে চাপা পড়ে আছে কত ভয়, কত নন্দিতা। তিলোত্তমা জানেন, এক একটি বাস, এক একটি অন্ধকার গলি হতে পারে ইতিহাসের ক্যারিয়ার। প্রিয় পাঠক, এই গল্প যদি আপনাকে প্রশ্ন করতে শেখায়, এই সমাজে আর কোনো নন্দিতা আছে কি, তাহলে এই লেখার উদ্দেশ্য পূর্ণ। তিলোত্তমা একা নন। আমাদের সকলের ভিতরে একজন তিলোত্তমা থাকতে পারে, যে প্রশ্ন করবে, খুঁজে দেখবে এবং ন্যায় ফিরিয়ে আনবে। এই গল্পের শেষ নেই, কারণ বাস্তবে এইরকম কেস প্রতিদিন ঘটেই চলেছে। তবে এই কাহিনী যদি একজনকেও সচেতন করে তোলে, তাহলেই এই ভগ্ন বাস হয় নতুন সমাজের রূপরেখা। এক সন্ধ্যায় অনেক বছর পর তিলোত্তমা আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক স্কুল ছাত্রীর হাতে দেখতে পেলেন নন্দিতা স্মৃতি পাঠাগার থেকে ধার নেওয়া বই, ভগ্ন বাসের কাহিনী। মুখে হাসি ফুটে উঠল তাঁর। তিনি ভাবলেন, যে বাস একদিন মৃত্যু বয়ে এনেছিল, আজ সে আলো ছড়াচ্ছে। এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।